বার্ধক্যশীর্ণ ত্রিশঙ্কু ঘটঘটালি হুঙ্কার দিয়ে উঠল, বলল, ডর কিরে পীর বাবা, সালে দুশ্মন লোগোকে আমি একাই দেখিয়ে লিবে পটে। খামোশ থাকবেন কেন আমরা? নিয়ামত খা বলল, ধুম ধাড়াক্কা তালিম চলছে হর রোজ, হাত পাকানো তালিম, কিন্তু খামাখা এই হাত পাকিয়ে ফায়দা কি হুজুর? অনেক মাথা আগেই তো এ হাত আমাদের কেটেছে। তালিম নেয়ার পর এটা খাস্তা হলো কতখানি তা যাচাই করার মৌকা কিছু পায়নি। আজ যদি বা এমন একটা তোফা মৌকা এলো, তো তা থেকে আমরা কেন বাদ পড়ব জনাব? ফের ঘটঘটালি বলল, এ বাত দবেজ বাত, বিলকুল ঠিক বাত। হাত পাগুলো আমাদের এতিম হয়ে গেছে, খুন খারাপির লেছাই ফাল দিয়েছে বটেক, লিচপিচ করছে হরদম। হয়তো হামারে কাম দে, লয় লড়াই করার মৌকা দে, বহুত দিন গুজার হয়ে গেছে। দুদশটা মাথা বানাদি না পারলে এ বুড্ডা হাড্ডিয়ার ছামাল দেয়া সম্ভব লয় রে গুরু বাবা। নিয়ামত খাও ফের বললে, এমুলুকের মামুলি লোক মেরেছি, বেকসুর লোক মেরেছি, কিন্তু ইনসানের শত্রু মারিনি একটাও, ইসলামের দুশ্মন মারিনি একটাও। মত তো কাউকে জানান দিয়ে আসে না। একটা দুশ্মনও যদি জিন্দেগিতে না মেরে মরি, বড় আফসোস নিয়ে মরতে হবে হুজুর। এর বেশি আর বলতে কিছু চায়নি। রাজধানী থেকে মোহাম্মদ শাহ অপাস আসার পর শাহনশাহর ইরাদার কথা পেশ করলে শাহ ইসমাইল গাজী সাহেব উপলব্ধি করলেন, গজপতির বিরুদ্ধে যখন নিজেদেরই লড়তে হবে তাদের, তখন এ লড়াই গতানুগতিক হবে না, তড়িৎ বেগের ঝটিকা লড়াই লড়তে হবে। এর জন্য প্রয়োজন বাছাই বাছাই লোক। তিনি স্থির করলেন, আরব থেকে আগত তার পারদর্শী সঙ্গীদের দিয়েই তিনি চৌকস এক দল তৈরি করবেন। শিক্ষানবিশ নয়া আদমি দলে টানা চলবে না। সীমাহীন ঝুঁকিপূর্ণ মেহনতি লড়াই। অত্যন্ত শক্ত, পরিশ্রমী আর কঠিন তালিমপ্রাপ্ত লোক ছাড়া এ লড়াইয়ের মেহনত স্বল্প শ্রমের লোকেরা সামাল দিতে পারবে না। অপঘাতে প্রাণ দেবে খামাখা। সুতরাং অমরনাথ চন্দ্রনাথের কথায় কিছু আসে না। নিয়ামত খা ঘটঘটালিরও দলে এ বাহিনীর অন্তর্ভুক্ত হবে না। এই ঘোষণা দিয়ে শাহ ইসমাইল গাজী সাহেব মোহাম্মদ শাহকে সেই মোতাবেক ফৌজ তৈয়ার করতে বললেন। ঘোষণাটি শোনামাত্র হৈ হৈ করে ছুটে এলো বৃদ্ধ ঘটঘটালি আর দস্যুপতি নিয়ামত খা। তাদের অনুচরেরা এ খবরে ক্ষিপ্ত হয়ে উঠেছে। দাঙ্গাবাজ আর জঙ্গি লোক সবাই এ জঙ্গে তারাও অংশ নিতে চায়। দরবেশ শাহ ইসমাইল গাজী সাহেবের কাছে তাই নিয়ামত খা আর ঘটঘটালির বক্তব্য, লড়াই এর কাজ ছাড়া দীর্ঘকাল হাত গুটিয়ে বসে থাকা তাদের পক্ষে নিতান্তই কষ্টকর ও শ্বাসরুদ্ধকর ব্যাপার। অতএব তাদের আরজ এ লড়াইয়ে তাদেরকেও দলভুক্ত করা হোক। মজবুত লোক চাই, তার দুর্ধর্ষ কর্মঠ লোক চাই। নিয়ামত খাঁ আর ত্রিশঙ্কু ঘটঘটালির আরজ সবিশেষ বিবেচনা করে শাহ ইসমাইল গাজী সাহেব তাদেরকেও সদল বলে ফৌজভুক্ত করার জন্যে মোহাম্মদ শাহকে নির্দেশ দিলেন এবং আবু তাহিরকেও এই লড়াইয়ের কাজে লাগাতে বললেন। সঙ্গে সঙ্গে তৈরি হলো তালিকা। মূল দল এবং স্থানীয় দলের কয়েকজনকে আস্তানার পাহারার কাজে রেখে বেছে বেছে 125 জন লড়াইয়ের নাম তালিকার অন্তর্ভুক্ত করা হলো। তালিকাটি পাঠ করে শোনানোর পরপরই এই 125 জন যোদ্ধাকে কুচকাওয়াজের ময়দানে আহ্বান করা হলো। গাজী সাহেবের নির্দেশে গাজী মোহাম্মদ শাহ এসে এই কুচকাওয়াজ ও মহড়ার অগ্রভাগে দাঁড়ালেন। গাজী সাহেব সেই সাথে মিয়া মুত্তালিবের নেতৃত্বে ক্ষিপ্র গতি ছোট্ট একটা গোয়েন্দা দল দক্ষিণ বাঙ্গালার পথঘাট, শত্রু বাহিনীর অবস্থান, গজপতির প্রস্তুতি এবং অন্যান্য তথ্যাদি সংগ্রহ করার নিমিত্তে সেই দিনই সাঁঝ অক্তে প্রেরণ করলেন। আশানুরূপ স্বল্প সময়ের মধ্যেই তথ্যাদি সংগ্রহ করে অপাস এলেন মিয়া মুত্তালিব। তথ্যাদির পর্যালোচনায় বসে শাহ ইসমাইল গাজী সাহেব দেখলেন, দুটি বিষয় ছাড়া অন্যান্য সবকিছুই স্বাভাবিক, একান্তই অনুকূলে না হলেও চরম কিছু প্রতিকূলেও নয়। ওই বিষয় দুটির একটি, গজপতির সেপাই সংখ্যা আকারে বিশাল, এতই বিশাল যে একক যে কোনো শক্তির জন্যে এটি একটি দুর্ভাবনার বিষয়। গজপতির ফৌজের সাথে উৎকল রাজ কপিলেন্দ্রের বিপুল বাহিনী তো আছেই, সেই সাথে আছে বাঙ্গালা মুলুকের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ইসলাম বিদ্বেষী তামাম রাজন্যবর্গের ফৌজ। মিয়া মুত্তালিবের বিবরণ অনুসারে সে অপরিমিত সৈন্য বলে বলিয়ান হওয়ার কারণেই রাজা গজপতি অধুনা নিজেকে গৌড়পতি বা বঙ্কেশ্বর উপাধিতে
ভূষিত করেছেন। তিনি জনগণের মাঝে সদর্পে ঘোষণা দিয়ে দিয়েছেন যে মাসাধিককাল অতিবাহিত না হতেই তিনি গৌড় বা লখনৌতির মসনদ দখল করবেন এবং সাড়ম্বরে সে মসনদে উপবেশন করবেন। বিষয়টি কিছুটা উল্লেখযোগ্য হলেও গাজী সাহেবের দলের কাছে গজপতির বিশাল এই সৈন্য সংখ্যা কোনো সবিশেষ গুরুত্বপূর্ণ বিষয় বলে এই পর্যালোচনায় আমল দেয়া হল না। কারণ 100-125 লোক নিয়ে একটা রাজ্যের ফৌজের বিরুদ্ধে লড়তে হবে, সেখানে শত্রুপক্ষের বাহিনীটা বৃহৎ না ক্ষুদ্র এটা কোনো বিবেচ্য বিষয় নয়। একেবারে না থাকলেও প্রায় রাজারই অধীনে 5-10 হাজার সেপাই থাকে। 100-এর সামনে 10,000ও যা, 1 লাখও প্রায় তাই। তাদের রণকৌশল সঠিকভাবে কাজে লাগাতে পারলে কোনো বাহিনীর মাথা গোনা সেনা সংখ্যাই আর ভেড়ার পাল তাদের কাছে সমান, যদি দুশ্মনেরাও ওই একই রণকৌশলে সবিশেষ তালিম প্রাপ্ত না হয়। লক্ষণীয় দুসরা বিষয় গজপতির প্রস্তুতি। সপ্তগ্রাম ও মন্দারণে ভিন্ন ভিন্ন ফৌজ মোতায়েন করা ছাড়াও নিজস্ব রাজধানীতে গজপতি যে প্রস্তুতি নিয়েছেন তা নিঃসন্দেহে স্তম্ভিত হওয়ার ব্যাপার। রাজধানীতে গজপতি দুর্ভেদ্য এক দুর্গ তৈরি করেছেন, যেমন মজবুত তেমনই বিশাল, ইট পাথরের নয়, নিখাদ ও পুরুষ্ট পিতলের পাতে তৈরি এ দুর্গ। আহারাদির ব্যবস্থা নিয়ে সৈন্য সামন্ত পাত্রমিত্র সহকারে গজপতি এ দুর্গে প্রবেশ করলে এবং মাসের পর মাস সেখানে অবস্থান নিয়ে থাকলে কোনো প্রতিপক্ষের সাধ্য নেই তার কেশাগ্র স্পর্শ করে। নিরাপত্তার এ আধিক্যের অন্তর্নিহিত কারণ সন্ধান করার এক অতিরিক্ত উৎসাহ জাগে মিয়া মুত্তালিবের দিলে। সেই ইরাদায় মিয়া মুত্তালিব ছদ্মবেশ গজপতি রাজধানীর গভীরে প্রবেশ করেন এবং সংশ্লিষ্ট কিছু অভিজ্ঞ ব্যক্তিবর্গের সংস্পর্শে ও সখ্যতায় আসেন। কোনো হোমড়া চোমড়া নন এরা, কিন্তু জানেন এরা সবই। কথায় কথায় মিয়া মুত্তালিব এদের কাছে জেনেছেন এ বুদ্ধি গজপতির মগজ থেকে আসেনি। উড়িষ্যারাজ কপিলেন্দ্রের পরামর্শই গজপতি এই পদক্ষেপ নিয়েছেন। অতীতের তিক্ততম অভিজ্ঞতার আলোকেই কপিলেন্দ্র গজপতিকে এই যুক্তি দিয়েছেন। বিগত দিনের স্মৃতি কপিলেন্দ্র ভোলেননি। বাংলা সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের আমলে গড় মন্দারণ দখল করতে গিয়ে কয়েকবার যে এলেম পেয়েছেন তিনি, তা ভোলার মতো নয়। গড় মন্দারণ দখল করে শাহজাদা রুকরুদ্দিন বারবাকশার হামলায় যে অকথ্য লাঞ্ছনা ভোগ করতে হয় তাকে, তা মনে হলে আজও তিনি শিউরে ওঠেন আতঙ্কে। গড় মন্দারণ দুর্গ থেকে কোনো মতে পালিয়ে আত্মরক্ষার স্থান অভাবে তাকে অন্ধকার রাত্রিতে সুদীর্ঘ এই দুর্গম পথ পদব্রজে এবং দৌড়ের উপর অতিক্রম করে নিজ রাজ্য উৎকলের রাজপ্রাসাদে পৌঁছাতে হয়। এর উপর আছে আবার সন্ধি স্থাপনের নিমিত্তে ওই ভিক্ষুক তুল্য মিনতি। এসব স্মৃতি দিলে তার দগদগে ক্ষতের মতো জীবন্ত হয়ে আছে। কপিলেন্দ্রের অভিজ্ঞতা ও দর্শন অতি পোক্ত। গজপতি রাজ্য বাংলার সীমানার একেবারেই সন্নিকট। তেমন কোনো বিপর্যয়ে দৈবাত দেখা দিলে তার তো আর সরে এসে আত্মরক্ষার কোনো জায়গা নেই। সুতরাং বালবাচ্চা সহকারে যান বাঁচানোর খাতিরে তাকে তার রাজধানীতেই নিরাপত্তার সুব্যবস্থা নিতে হবে। এই ছিল কপিলেন্দ্রের পরামর্শ। গজপতি সঙ্গে সঙ্গে এ নসিহত আমল করতে চাননি। তার বক্তব্য, বারবার তার হাতে মার খাচ্ছে বাংলার ফৌজ। মিত্রবাহিনীর সহায়তায় বাংলার বাহিনীকে শেয়াল তারা তাড়িয়ে দিচ্ছেন পুনঃ পুনঃ। পরাজিত ও বিধ্বস্ত হয়ে বাংলার ফৌজ ধুলোর সাথে মিশে গেছে, তার এত ভয় কিসের? অভিজ্ঞ কপিলেন্দ্র অনভিজ্ঞ গজপতির কথায় হেসেছেন। তিনি ব্যাখ্যা করে গজপতিকে বুঝিয়েছেন, বাংলার ফৌজের পরাজয় আর গজপতির এ জয় কোনো হিম্মতের স্বাক্ষর নয়, বেইমানির ফসল। অদৃশ্য রোগ বীজাণুর মতো বাংলার ফৌজ প্রতিবারেই কিছু শক্তিশালী বেইমান সঙ্গে করে এনেছে। এসব বেইমানেরা গজপতির পক্ষে এবং বাংলার সুলতানের বিপক্ষে বেইমানি করেছে বলেই এই সস্তা বিজয়গুলো গজপতি সহজে কুড়িয়ে ঘরে তুলতে পেরেছেন। এই একদম শেষবারেও সপ্তগ্রামের সেপাইরা শাহজাদা শামসুদ্দিন ইউসুফ শাহকে হতবাক ও স্তম্ভিত করে দিয়ে যদি শাহজাদার বিপক্ষে না দাঁড়াত, কিষান দেব আর জিন্দর খাঁ তাদের বেইমানের ভূমিকা বিস্তরভাবে বিশ্বস্ততার সাথে যদি শেষ পর্যন্ত পালন করে না যেত, তাহলে এই জয়টাও এতটা সহজলভ্য হতো না। অতএব কপিলেন্দ্র দেবের বক্তব্য, সুলতানের নির্ভেজাল নেমক হালাল কোনো ফৌজ যদি মরিয়া হয়ে আসে কখনো, কিংবা সিপাহসালার আমির খান তার রণবিশারদ ইকরার খানের ফৌজ যদি একসাথে কখনো হানা দেয় এই দিকে, তাহলে
মিত্রবাহিনীর পূর্ণ সহায়তা সত্ত্বেও ফলাফলটা যে কোন দিকে গড়াবে তা নিশ্চিত করে বলা কঠিন। কপিলেন্দ্রের এ ব্যাখ্যা বিশেষভাবে মনে ধরেছে গজপতির, আর তাই তিনি ওই দুর্ভেদ্য দুর্গ তৈরি করেছেন। পরাজয় আসে যদি দৈবাত, সাময়িকভাবে পশ্চাদাপনে ক্ষতি কি? দুর্গের মধ্যে প্রবেশ করে ফটক বন্ধ করে দিলে, দুর্গের বাইরে মাসের পর মাস অনর্থক লাফিয়ে ক্ষুব্ধ দিলে আপনা আপনি অপাস যাবে জবনেরা। সেক্ষেত্রে সত্যিকারের পরাজয়টাও আসবে না, জানটাও বেঁচে যাবে। বাঙ্গালার ফৌজ অপাস গেলে গড় মন্দারণ লখনৌতিতে যাবে না, তার থাবার সামনেই থাকবে। মিয়ামুত্তালিব প্রদত্ত তামাম বিবরণ শুনে শাহ ইসমাইল গাজী সাহেব বায়তুল হিকমায় এলেম প্রাপ্ত কয়েকজন বিশিষ্ট প্রকৌশলী এবং পদার্থবিদদের ডাকলেন। দুর্গভেদে অসমর্থ হলে তো দুশ্মনদের মোকাবিলা সুসম্পন্ন হবে না। যুদ্ধজয় হলেও তো পরাজয়ের ছাপ নিয়ে অপাস আসতে হবে। প্রকৌশলী আর পদার্থবিদরা এসে ঘটনাটা শোনার পর দুর্গের গঠন পদ্ধতি, জোড় বাঁধনের বিবরণ মিয়ামুত্তালিব যতটুকু দিতে পারলেন শুনলেন। এরপর হেসে বললেন, মত ঘাবড়ায় না জনাব, বিজ্ঞান এত এতিম নয় যে গজপতির কারিগরদের মেধা বুদ্ধির সাথে পাল্লা দিতে অক্ষম। কাতার ধরে দাঁড়িয়ে গেল ইসমাইল গাজীর ফৌজ, সংখ্যায় 120 জন। 120 জন অশ্বারোহী লড়াইয়া। 5 জন এদের ঝরে পড়েছে কুচকাওয়াজে। হাড়ভাঙা মেহনতের এই প্রাণান্তকর কুচকাওয়াজ বা মহড়া এই 5 জন তরিয়ে উঠতে পারেনি। এদের একজন অতিবৃদ্ধ হাড় সর্বস্ব ত্রিশঙ্কু ঘটঘটালি। মনের জোরে জঙ্গে যাওয়ার আগ্রহ দিলে তার হঠাৎ পয়দা হলেও একান্তই এই ভিন্নধর্মী কুচকাওয়াজে দাঁড়িয়ে এসে বুঝেছে এ জঙ্গ এদেশে প্রচলিত সে জঙ্গ নয়। সেই সাথে সে আরও বুঝেছে বেসামরিক লোকজনকে হামলা করে লুট করা আর 8ম শতাব্দীর দুর্ধর্ষ মুসলমান সেনানায়কদের রণকৌশল রপ্ত করা একেবারেই আলাদা কথা। যে ক্ষিপ্রতা এ লড়াইয়ের প্রাণ, তার শতাংশের একাংশ হঠাৎ করে হেবজ করা কোনো বৃদ্ধ লোকের পক্ষে কোনো ক্রমেই সম্ভব নয়। পয়লা দিনের ঝাঁকানিতেই শয্যা নিয়েছে ঘটঘটালি, আর উঠতে পারেনি আরও 2 জন মাঝবয়সের শিক্ষানবিশ। শেষের দিকে শুয়ে পড়েছে দুর্বল স্বাস্থ্যের আরও 2 জন নওজোয়ান। এই 5 জন বাদে নয়া আদমিদের অন্যেরা সকলেই টিকে আছে। এরা সবাই মজবুত দেহের হিম্মতদার শিক্ষানবিশ। সুকঠিন ওই তালিম গ্রহণকালে এরা হেলেওনি দুলেওনি। সুদক্ষ আরবিদের সাথে কাতার ধরে দাঁড়িয়ে গেছে এরাও, দাঁড়িয়ে গেছে রণসজ্জায় সুসজ্জিত হয়ে। তাকবীরের বুলন্দ শব্দে হঠাৎ কেঁপে উঠল গাজী সাহেবের আস্তানা। অশ্বপদের নির্মম ঘায়ে চমকে উঠল পথ। গতিবেগের মূর্ছনায় আওয়ারা হল আসমান জমিন। চারপাশে চমকে ওঠা জনগণ পুলক বিস্ময়ে দেখল 100-100 অশ্বারোহীর লম্বা একটা কাতার উল্কার বেগে বেরিয়ে এলো পীরগাজীর ডেরা থেকে এবং চোখের পলক পড়তে না পড়তেই মিলিয়ে গেল দিগন্তে। চমৎকৃত প্রান্তরের বিমূর্ছিত হাওয়া উত্থিত ধুলোর সাথে পাড় মিতালি পাতিয়ে আসমানের ছায়াপথ মর্তে টেনে নামালো। গড়মন্দারণ উদ্ধারকল্পে রওনা হলেন পীরগাজী। সঙ্গে সেপাই 119, নিজে তিনি সেনাধ্যক্ষ। মোহাম্মদ শাহ আর মিয়া মুত্তালিব সহকারী এ লড়াইয়ের সহকারী সেনাপতি বা পরিচালক। শক্ত হাতে লাগাম টেনে দরবেশ শাহ ইসমাইল গাজী সাহেব সবার আগে ছুটছেন, লড়াইয়েরা পেছনে। লক্ষ্য এখন লখনৌতি। লখনৌতির পাশ দিয়েই পথ। শাহনশাহর এজাজত তার চাই। লখনৌতির শাহ ইসমাইল গাজী তাই সরাসরি এসে শাহী প্রাসাদে হাজির হলেন এবং শাহনশাহর এজাজত নিয়ে সপ্তগ্রাম আর গড় মন্দারণ অভিমুখে ঘোড়া ছুটিয়ে দিলেন। অট্টহাসির তুফান উঠল সামান রক্ষকদের মাকানে। সামান রক্ষক বসন্ত মিশ্র সহকারে ভাদসী রায়, কেদার রায়, অনন্ত সেন, নারায়ণ দাস, এমনকি মুখ্যমন্ত্রী বিশ্বাস রায় পর্যন্ত হাসিতে লুটোপুটি খেতে লাগলেন। এ কি উদ্ভট পাগলামি! মোটে 120 জন লোক, 120 জন ফকির মিসকিন লড়াই করবে গজপতির বিরুদ্ধে? তেলাপোকা পাল্লা দেবে পাগলা হাতির সাথে? শখ কত! যাও, সাতগায়ে না পৌঁছাতে গজপতি তো গজপতি, তার বদনা গাডু বাহকেরাই কেমন তোমাদের তক্তা বানায় পিঠে গেলেই তা টের পাবে। এদের একটা ধারণা ছিল দরবেশ যখন আখড়া গেড়ে বসে আছে তখন 1000-2000 মস্তান হয়তো জুটিয়ে নিয়েছে চারপাশে, আর বলেই ফাল পারছে ফকিররা। কিন্তু যখন শুনল সংখ্যা এরা মোটেও 120 জন, তখন সবাই
উপহাস আর ঠাট্টা তামাশার মাঝে হেসে হেসে গড়িয়ে পড়তে লাগলো। কেউ বলল, ভণ্ডামি আর দেখব কত। কেউ বলল, আধ্যাত্মিক বল থাকবে যদি তাহলে আর লাঠিসোঁটা সঙ্গী কেন এতগুলো। বাদশী রায় আর কেদার রায় মজ করে বললেন, সেজন্যই তো লখনৌতিতে আজও বসে আছি। ফকিরদের ফয়তা শ্রাদ্ধ খেয়ে দিয়ে যায়। সেদিন শনিবার। সামন্তরাজ গজপতি রাজসভায় বসে তার বর্তমান অবস্থার প্রশস্তি শুনছেন। মন্ত্রী, সেনাপতি, পাত্রমিত্র, দাড়ি প্রহরী পর্যন্ত গজপতির গুণগানে শতমুখে মুখর। সহজ কথা নয়, খোদ বঙ্গেশ্বরকে এক ধমকে খামোশ করে দিয়েছেন। দুদিন পরে আসমুদ্র হিমাচল এই তামাম ভূখণ্ডের মালিক হবেন মহারাজ। এটা কি একটুখানি কথা? আর মাত্র শতাব্দী আড়াই আগে যদি এমন বীর জন্মাতো এই বাঙ্গালায়, তাহলে কি সাধ্যি ছিল ওই বেটা বখতিয়ারের যে নবদ্বীপে একটা কদম ফেলে? মহারাজের একদম সিংহ রাশিতে জন্ম। বাঘের কলিজা ভক্ষণ করে এই ধুলার ধরায় এসেছেন। মার্কয়েন্ডের আয় নিয়ে বেঁচে থাকেন মহারাজ। ধনে জনে মানে গুণে বিশ্ব নন্দিত হন। শুনতে শুনতে এক সময় মহারাজ গজপতি গোমরা মুখে বললেন, আহে, সব কথাই তো বলছো তোমরা, কিন্তু আমার ওই পেতলের প্রাসাদটা নিয়ে কেউ কিছু বলছো না কেন? রাজজ্যোতিষী লাফিয়ে উঠে বললেন, যতুগৃহ মহারাজ, একদম যতুগৃহ। ওর মধ্যে ঢুকলে আর বেরিয়ে আসতে হবে না। রাজগুরু আঁতকে উঠে বললেন, বালায় ষাট, বেরিয়ে আসতে হবে না মানে? এ কি অলক্ষণে কথা বলছেন আপনি? রাজজ্যোতিষী সঙ্গে সঙ্গে শুধরে নিয়ে বললেন, মানে নিরাপদ, নিরাপদ। এমন প্রকাণ্ড নিরাপদ আলয় আর হয় না। তেল, লবণ, চাল, ডাল মানে যথাপরিমাণ অন্নবস্ত্রের সংস্থান নিয়ে ওর মধ্যে ঢুকলে আর বের করে কোন বেটা? বছরের পর বছর ধরে ফুর্তি করুন ওর মধ্যে। দেখবেন আহার আশ্রয় অভাবে শত্রুর এতদিনে পটল তুলে বসে আছে। রাজকবি রঙ্গলাল রং লাগিয়ে বললেন, মহারাজের এই কীর্তির জুটি নেই। এটি যেন ঠিক ওই সতী বেহুলার বাসর ঘর। ও বাসর ঘরে তবু একটা সাপ ঢোকার ফাঁক ছিল, এখানে ওটুকুও নেই। ঢুকুক দেখি, কোন বেটার সাধ্য আছে ঢোকে। হু হু বাবা, কলির যুগে মহারাজের এ এক অমর অক্ষয় কীর্তি। রাজপুরোহিত গোবিন্দলাল নাখোশ কণ্ঠে বললেন, হলো না, হলো না, কিচ্ছু হলো না। কবিবরের উপমাও কলুষ মুক্ত হল না। এর মধ্যেও রীতিমতো অমঙ্গলের গন্ধ আছে। আসলেই মহারাজের এটি একটা স্বর্গীয় ব্যাপার স্যাপার। মন্ত্রী মহাশয় বললেন, কিরকম? রাজপুরোহিত বললেন, মহারাজ আমাদের মূর্তিমান দেবরাজ ইন্দ্র। স্বর্গের নন্দন কানন মহারাজ অবহেলায় এই মত্তেই নির্মাণ করেছেন। প্রাসাদের এক দ্বাররক্ষী এই মুহূর্তে ছুটে এসে সাষ্টাঙ্গে পড়ে গেল গজপতির সামনে। প্রণাম করে উঠে কাঁপতে কাঁপতে বলল, মহারাজ, সর্বনাশ। চমকে উঠলেন সভাসদেরা সকলেই। গজপতি সবিস্ময়ে বললেন, সর্বনাশ? দ্বাররক্ষী বলল, কিয়ামত মহারাজ, একদম কিয়ামত। ধমকে উঠলেন রাজপুরোহিত, বললেন, রাম রাম রাম, কিয়ামত কি হে কুলাঙ্গার? কিয়ামত কি? পবিত্র ভাষায় কথা বলো। ধমক খেয়ে দ্বাররক্ষী খেয়ে হারিয়ে ফেলল। সে তালগোল পাকিয়ে ফের বলল, প্রলয়, প্রলয়, মহাপ্রলয়, মানে আচরক এক কাণ্ড, এক তাজ্জব দুর্যোগ। গজপতির মুখমণ্ডল মলিন হয়ে গেল। তিনি রুদ্ধশ্বাসে প্রশ্ন করলেন, কি হয়েছে? বাঙ্গালার ফৌজ হামলা করেছে আমাদের? আগে না মহারাজ, ফৌজ নয়, তবে ফকির। ফকির? মিসকিন? মিসকিন? আগে হাঁ মহারাজ, ভিক্ষুক, মানে। ধৈর্য হারালেন সোনাধাক্ষ। তিনি আবার আরও একটা কড়া ধমক দিলেন, বললেন, চুপড়াও নরধম, কি হয়েছে তা ঠিক ঠিক বলো। আরও অধিক ঘাবড়ে গেল দ্বাররক্ষী। বক্তব্য তার সঠিকভাবে তুলে ধরতে না পেরে শুধু মানে মানে করতে লাগলো। তা দেখে রক্ষী প্রধান ক্ষিপ্ত কণ্ঠে বললেন, এই কে আছিস? এই উল্লুকটাকে ফিকে দিয়ে আয় বাইরে। মন্ত্রী মহাশয় হাত তুলে বাধা দিয়ে বললেন, দাঁড়ান দাঁড়ান, জরুরি কিছু বলতে চাই মনে হচ্ছে। কি বলতে চাই শুনতে দিন। অতপর মন্ত্রী মহাশয় দ্বাররক্ষীকে প্রশ্ন করলেন, কি বললে? ভিক্ষুক নাকি? আগে হাঁ, ভিক্ষে চাই। আগে না, রাজদর্শনে আসতে চাই। না না, তাহলে কোথায় সে? আগে পথে। খোদ গজপতির ধৈর্যচ্যুতি ঘটল এবার। তিনি সকর্জনে বললেন, এই উন্মাদটাকে কে পাঠালো এখানে? কি বলতে চাই এই অপদার্থ? দ্বাররক্ষী কাঁপতে কাঁপতে বলল, মহারাজ, গুপ্তচর খবর এনেছে
ফকির আসছে আমাদের বলি দিতে। বলি? পাঠা বলি মহারাজ, একটু পরেই জানতে পারবেন। আমার বড় কুটুম্ব রাখহরি ওদের সাথেই ছিল। মন্ত্রী মহাশয় কিছুটা আঁচ করতে পারলেন। আঁচ করেই তিনি তাকে ফের প্রশ্ন করলেন, ওদের সাথে মানে? গুপ্তচরদের সাথে? আগে হাঁ, আগে হাঁ। গুপ্তচরেরা ফিরে এসেছে রাজধানীতে? আগে হাঁ। কিন্তু ওরা বিশ্বাস না করলে কি হবে? আমার বড় কুটুম্ব রাখহরি শুনে এসেছে ওই ফকিরেরা সত্যি সত্যি বলি দেবে আমাদের, আর আমাদের রক্ষে নেই। আমার বড় কুটুম্ব। থামো, গুপ্তচরেরা কোথায় এখন? আগে রাজপ্রাসাদে আছে। কেন? মহারাজের কাছে। মহারাজ তো এখানেই। আগে তাহলে এখানেই আসবে। আমার বড় কুটুম্ব বলেছে ফকিরের আসতে আর বিলম্ব নেই। আমার বড় কুটুম্ব? মহারাজের ইঙ্গিতে দরবারের প্রহরীরা দ্বার রক্ষীটাকে টেনে বাইরে নিয়ে গেল। সবিরাম চিৎকার করতে লাগলো, মহারাজ, আর আমাদের রক্ষে নেই, আর আমাদের রক্ষে নেই। দরবারীরা মুখ চাওয়াচাই করতে লাগলেন। উন্মাদটা কেমন একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করে গেল। গুপ্তচরদের তলব দেওয়ার প্রসঙ্গটা উঠতেই রাজসভায় প্রবেশ করলেন গুপ্তচরদের অধিনায়ক। তিনি গজপতিকে করজোড়ে প্রণাম করে বললেন, মহারাজের দর্শন লাভের নিমিত্তে রাজপ্রাসাদে গিয়েছিলাম। খবর আছে মহারাজ। গজপতি বললেন, খবর? কি খবর? কিছু লোক আসছে আমাদের বিরুদ্ধে। লোক আসছে? আগে হাঁ মহারাজ, ব্যাপারটা নিতান্তই হাস্যোদ্দীপক। কোনো নিয়মিত ফৌজ নয়, একদল ফকির আসছে আমাদের বিরুদ্ধে। অনেকে একসাথে বললেন, ফকির? স্রেফ কিছু ফকির, মানে আলেম বা দরবেশ, এরা আসছে আমাদের বিরুদ্ধে। মন্ত্রী মহাশয় বললেন, সংখ্যায় এরা কত? মোটে 120 জন। গজপতি সবিস্ময়ে বললেন, মোটেই 120 জন? সেই জন্যই তো বলছি মহারাজ, এটা একটা নিতান্তই পরিহাসের ব্যাপার। কিন্তু খবরটা তবুও মহারাজের কানে দেওয়া দরকার বোধেই আমি এই খবর নিয়ে এসেছি। গজপতির বিস্ময়ের কোনো ঘোর কাটল না। তাই তিনি ফের প্রশ্ন করলেন, বাংলার সুলতান শেষ পর্যন্ত ফকির মিসকিনদের দলে পাঠালো আমাদের বিরুদ্ধে লড়তে? এছাড়া তার আর কোনো উপায় নেই মহারাজ। আমাদের ওই শাহী দরবারের মিত্রেরা যে খবর পৌঁছে দিয়েছেন আমাকে, তাতে সুলতান এখন এতিম। লড়াইয়ের মতো তার কোনো বাহিনী এখন লখনৌতিতে নেই। মন্ত্রী মহাশয় বললেন, কিন্তু তাই বলে ফকির? হো হো করে হেসে উঠলেন সকলে। সে হাসিতে যোগ দিলেন গজপতি নিজেও। হাসির রোলে সভাকক্ষ মূর্ছা যেতে লাগল। গজপতি সেনাপতি সদর্পে বললেন, ওই বেটাদের ওই পথের উপরই শেয়াল কুত্তা দিয়ে খাওয়াবো। সে ব্যবস্থা এখনই আমি নেব। ফকিরের এত? সেনাপতি মুখের কথা শেষ করতে পারলেন না। গজপতির খাস ভৃত্য ছুটে এসে বলল, মহারাজ, শিগগির আসুন, রানীমা মূর্ছা গেছেন। অন্তপুরে ছুটে গেলেন গজপতি। এসে তিনি দেখলেন মহিষী তার শয্যার উপর শায়িত। দাস দাসীরা জড়ো হয়ে পানি ঢালছে মাথায় আর বাতাস করছে পাখা দিয়ে। মূর্ছা তার ভেঙেছে, কিন্তু জ্ঞান তখনও পুরোপুরি ফিরেনি। কারণ জিজ্ঞাসা করলে সঠিক জবাব দাস দাসীরা কেউ দিতে পারল না। সবাই বলল, হঠাৎ এই ঘটনা প্রভু। কি থেকে যে কি হলো তা কেউ আমরা জানি না। অতএব গজপতিকে অপেক্ষা করতে হলো। সকলের শ্বশুরসায় রানীর জ্ঞান ফিরে আসতে তিনি ব্যস্ত কণ্ঠে বললেন, কই মহারাজ, কই মহারাজ? রাজা বললেন, এই তো রানী, এই তো আমি এখানে। রানীর পাশে বসেছিলেন মহারাজ। রানীর শয্যার উপর পা তুলে বসেছিলেন। চোখ মেলে দেখে রাজমহিষী ধর্মর করে উঠে গজপতির পায়ের উপর পড়লেন এবং কাতর কণ্ঠে বললেন, সন্ধি করুন মহারাজ, সন্ধি করুন। আপনার পায়ে পড়ি, সন্ধি করুন শিগগির। মহারাজ হতভম্ব হয়ে বললেন, সন্ধি? কার সাথে সন্ধি করব? রানী বললেন, ওই ফকির বাবাদের সাথে। দোহাই আপনার, ওদের সাথে লড়াই করতে কখন আপনি যাবেন না। ফকির বাবাদের সাথে মানে? ওই যে ফকির লড়াই করতে আসছে এখানে, ওদের সাথে। গজপতি তাচ্ছিল্যের সাথে বললেন, কি যে তুমি বলছো রানী, তোমার কি মাথা খারাপ হয়েছে? তুচ্ছ ওই ফকিরদের সাথে সন্ধি করব আমি? ডুকরে উঠলেন রাজমহিষী। বললেন, খবরদার খবরদার, অমন করে বলবেন না মহারাজ, সর্বনাশ হবে। ওরা তুচ্ছ মানুষ নয়, ঈশ্বরের পেয়ারা বান্দা ওরা, ভগবানের সেপাই। ভগবানের সেপাইয়ের সাথে লড়াই করার ওই সব্বনেশে কথা মুখেই কখনো আনবেন না প্রভু। গজপতি এবার ব্যঙ্গ করে বললেন, নেশা টেশা করেছ নাকি তুমি রানী? না খোয়াব দেখছো জেগে জেগে? নিতান্তই সাধারণ লোক ওরা, পথের সামান্য ফকির, মামুলি মিসকিন, পথে পথে ভিক্ষা করে বেড়ায়। ঈশ্বরের বান্দা, ভগবানের সেপাই, এসব তুমি কি দেখলে, কোথায়?
রাজমহিষী রাজার পায়ে মাথা কুটতে লাগলেন। তিনি পুনঃ পুনঃ বলতে লাগলেন যে সব খবর জানেন তিনি, ওদের কথা আগেই তিনি শুনেছেন, অনেকভাবে যাচাই করেও দেখেছেন, ঘটনা একদম সত্যি। রাজমহিষী সেই সাথে আরও বললেন, জ্যোতিষী ডেকে একটু আগে গণনা করেও নিয়েছেন তিনি। সকলে এক বাক্যে বলেছেন, স্বর্গীয় ক্ষমতা বলে বলিয়ান ওই ফকির বাবারা, ওদের সাথে লড়াই করলে সবংশ ধ্বংস হয়ে যেতে হবে। রাজা গজপতি রানীর এ আকুতিতে গুরুত্ব কিছুই দিলেন না, বরং রানীর মস্তিষ্ক বিকৃতি ঘটেছে বলে ঘোষণা দিয়ে বৈদ্য ডেকে পাঠালেন এবং সবলে রানীর হাত থেকে পা দুটি খুলে নিয়ে অন্তপুর থেকে বেরিয়ে এলেন। সঙ্গে সঙ্গে পুনরায় মূর্ছা গেলেন রাজমহিষী। কিন্তু গজপতি সেদিকে আর ভ্রুক্ষেপই করলেন না। তিনি অন্তপুর থেকে বেরিয়ে এসে সেনাপতিকে এই মর্মে আদেশ দিলেন যে পথের উপর হত্যা নয়, ফকির কয়টাকে জীবন্তই বেঁধে আনা হোক এখানে। রাজপ্রাসাদের দেব মন্দিরের প্রাঙ্গণে একটার পর একটা করে বেটাদের সব কটাকে বলি দিয়ে তিনি মূঢ়মতি রাজমহিষীকে দেখাবেন এরা ভগবানের সেপাই নয়, স্রেফ কয়েকটা দুষ্টমতি ভণ্ড। রওনা হলেন সেনাপতি। গজপতি পুনরায় অন্তপুরে ফিরে এলেন। রাজমহিষী তখনও একইভাবে মাথা কুটছেন আর মাঝে মাঝে মূর্ছা যাচ্ছেন। বিদ্রুপের হাসি হেসে গজপতি বিরক্তিতে গড়গড় করতে লাগলেন। গড়িয়ে চলল সময়। সূর্যাস্তের একটু আগে সপ্তগ্রামের এক সেপাই এসে আছড়ে পড়ল গজপতির সম্মুখে। সে হাওমাও করে কেঁদে উঠলে বলল, মহারাজ, সর্বনাশ, পতন ঘটেছে সপ্তগ্রামের। ফকির বাহিনী সপ্তগ্রাম দখল করে নিয়েছে। আমাদের তামাম সৈন্য তাদের হাতে প্রাণ দিয়েছে। শুধু তাই নয়, ফকির বাহিনী দুর্বার বেগে মন্দারণের পথ ধরে এগিয়ে আসছে। গর্জে উঠলেন গজপতি। সঙ্গে সঙ্গে তলোয়ার হাতে বেরিয়ে এলেন প্রাসাদ থেকে। সবিক্রমে হাঁক দিলেন, হুঁশিয়ার! ঘটনা অবিশ্বাস্য। সপ্তগ্রামে পৌঁছে শাহ ইসমাইল গাজী সাহেব অতর্কিতে ঝাঁপিয়ে পড়লেন সেনাবাহিনীর ঘাঁটির উপর। পাহারারত সেবাইদের এক পলকেই হত্যা করলেন। রাজসৈন্যরা ঘাঁটিতে তখন ফুর্তি ফার্তায় রত ছিল। অকস্মাৎ এ আক্রমণে তারা হতভম্ব হয়ে গেল। আক্রমণের গতি এত ক্ষিপ্র ছিল যে তারা তৈরি হয়ে হাতিয়ার হাতে বেরিয়ে আসার কোনো মৌকাই পেল না। তার আগেই তারা লুটিয়ে পড়ল জমিনে। সপ্তগ্রামের প্রশাসন ভীত সন্ত্রস্ত হয়ে সুলতানের আনুগত্যে চলে এলো। অবাধ্য ও বেঈমানদের হত্যা করা হলো। সপ্তগ্রামে অতঃপর শাহী পতাকা উড়ে উঠল আবার। নিশান উড়ানো শেষ করে শাহ ইসমাইল গাজী সাহেব তার সঙ্গীদের উদ্দেশ্য করে বললেন, এখন লক্ষ্য গড় মন্দারণ, জলদি। সঙ্গে সঙ্গে ঘুরে গেল তামাম অশ্বের মুখ। মন্দারণের পথ ধরে উল্কার বেগে ছুটতে লাগলো ইসমাইল গাজীর ফৌজ।